স্মরণ করছি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের এবং নির্যাতিতা মা বোনদের, যারা 1971 সালে আমাদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর সুযোগ্য সহচর 4 জাতীয় নেতাকে। সুধীবৃন্দ, গতকাল আমাদের সরকারের এবারের মেয়াদের প্রথম বাজেট সংসদে উপস্থাপন করলাম। এর মাধ্যমে আপনারা আগামী দিনগুলোতে আমাদের উন্নয়ন দর্শন কী হবে, বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিভাবে সামনে এগিয়ে যাব সে সম্পর্কে আশা করি একটি ধারণা পেয়েছেন। আমাদের এবারের বাজেটের মূল প্রতিপাদ্য হচ্ছে টেকসই উন্নয়নের পথ ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা প্রণয়ন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার যে কাজটি অত্যন্ত সুচারুরূপে তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর হাত ধরে অদম্য গতিতে এগিয়ে চলেছে, সেই কাজটি আমরা শেষ করতে চাই টেকসই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে। 2041 সালের মধ্যে এই লক্ষ্য অর্জন এখন আমাদের সকল পরিকল্পনার কেন্দ্রবিন্দু। গত 1.5 দশকে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্বে অর্থনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে আমাদের যে অর্জন তা অভূতপূর্ব। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে ধারণাতীত সাফল্য এসেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, যমুনা রেল সেতু, হযরত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি নির্মিত হয়েছে অথবা নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। শতভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। 97 লক্ষের বেশি জনশক্তির বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। এ সকল কারণে আমরা এখন বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পথটি যে সবসময় মসৃণ ছিল তা কোনোভাবেই বলা যাবে না। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার সময় দেশে মূল্যস্ফীতি ছিল প্রায় 9%, যা 2010 সালে 10% ছাড়িয়ে গিয়েছিল। আমরা তা নিয়ন্ত্রণে এনেছি এবং এরপর 1 দশক মূল্যস্ফীতি 5 থেকে 6% ঘরে ছিল। এই সময় দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল অসাধারণ। তবে আমাদের পরিকল্পনায় কিছুটা বাধা পড়ে কোভিড-19 অতিমারির প্রকোপ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে। আমরা কিন্তু সেটাও মোকাবেলা করেছি দুর্দান্ত সাফল্যের সাথে। জীবন ও জীবিকা উভয়ের সুরক্ষা করে অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে আমাদের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ওই সময় বিশ্বের প্রায় সব উন্নত দেশে ঋণাত্মক প্রবৃদ্ধি হলেও বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছে 3% বেশি। শুধু তাই নয়, 2020-21 অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি হয় প্রায় 7% এবং এই ধারা চলতে থাকে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত। উন্নয়নের সাথে সাথে আমাদের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সাপ্লাই চেইনের সাথে যত বেশি যুক্ত হচ্ছে, তত বেশি বৈশ্বিক অস্থিরতার গভীরতর প্রভাব আমাদের অর্থনীতিতে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী পণ্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে এবং এর ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। মূল্যস্ফীতি আমাদের দেশে এখনও 9% ঘরে রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের দেশে সুদের হার বাড়াতে থাকলে আমাদের দেশে ক্যাপিটাল ফ্লো কমে যেতে থাকে। একই সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণও অনেকাংশে বৃদ্ধি পায়। এর ফলে আমাদের চলতি হিসাবের ভারসাম্যে বড় ঘাটতি তৈরি হয়। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বাড়তে থাকে এবং এর ফলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার উল্লেখযোগ্য ডেপ্রিসিয়েশন ঘটে।
আমাদের মূল্যস্ফীতি বেশি হওয়ার এটা একটা প্রধান কারণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরও কি পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি 9% সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। গতকাল উপস্থাপিত বাজেট বক্তৃতায় মুদ্রানীতি এবং রাজস্ব নীতির আওতায় যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করেছি। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 2010 সালে আমরা ক্ষমতা আসার পর মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও আমরা কিন্তু তা 2 বছরের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছিলাম। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তার চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। তবে এর ফলে যাতে আমাদের প্রবৃদ্ধি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি। আমাদের কৃষি, শিল্প এবং সেবা খাত যেন তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হয়েছে। এর ফলে সংকোচনমূলক নীতি অনুসরণ সত্ত্বেও চলতি অর্থবছরে 5.82% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগামী অর্থবছরে আমরা 6.75% প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব। সুধীবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন 2026 সালে আমাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণ এবং তারপর ক্রমান্বয়ে 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে গবেষণার উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছি। সুনীল অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ইত্যাদি খাতে গবেষণা উৎসাহিত করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছি। আমি আশা করব ব্যক্তি খাতের উদ্যোক্তাগণও আমাদের এই কার্যক্রমে শরিক হবেন এবং দেশের গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন। আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি, যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। 2025 সালের 1 জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করব। জমাকৃত অর্থ এবং তা থেকে অর্জিত মুনাফার পুরোটাই পেনশনার ব্যক্তি পাবেন। দেশে বিদেশে প্রচলিত যে কোনো পেনশন স্কিমের চাইতে এটি আকর্ষণীয়। যেমন একজন ব্যক্তি 42 বছর ধরে প্রতি মাসে 2000 টাকা করে জমা দিলে তার 60 বছর পূর্তিতে আজীবন পেনশন হিসেবে প্রতি মাসে পাবেন 68,931 টাকা। আজীবন পেনশন হিসেবে তিনি পাবেন 68,000, ঠিকই শুনেছেন, 931 টাকা। 5,000 টাকা করে জমা দিলে প্রতি মাসে আজীবন পেনশন পাবেন 1,72,327 টাকা। 1,72,327 টাকা। টেকসই উন্নয়নের জন্য অত্যাবশ্যক খাদ্য নিরাপত্তা, কৃষির উন্নয়ন, ভৌত অবকাঠামো গড়ে তোলা, বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম আরও জোরদার করা হবে। কর কাঠামোতেও আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শুল্ক কমানো হয়েছে। এছাড়া শেয়ার বাজারের ট্রানজ্যাকশনের মাধ্যমে যে ক্যাপিটাল গেইন হবে সেটা রিয়েলাইজ করার সময় রিয়েলাইজড অর্থের পরিমাণ 50 লক্ষ টাকার উপরে হলেই শুধুমাত্র সেই রিয়েলাইজড অংশটুকুর জন্য আয়কর প্রযোজ্য হবে। রিয়েলাইজড ক্যাপিটাল গেইন 50 লক্ষের নিচে হলে তা করযোগ্য হবে না। আশা করি এর ফলে শেয়ার বাজারে বিনিয়োগকারীগণ উপকৃত হবেন। এছাড়া সর্বক্ষেত্রে ক্যাশলেস ট্রানজ্যাকশন নিশ্চিত করা, কর ব্যবস্থার সম্পূর্ণ অটোমেশন
ইত্যাদি নানাবিধ সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর সুফলও আমরা আগামীতে পাব ইনশাআল্লাহ। সরকার এভাবে বিভিন্ন ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করছে তা এবারের বাজেট বক্তৃতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি।